আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি নবনীতা, আমি খায়রুল বাশার। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। বিশ্বব্যাংকের আচরণ অন্য দাতাদের বিচার বিবেচনার আহ্বান, পরামর্শ গ্রুপের বৈঠকে অনুপস্থিত বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সঙ্গে আর যোগাযোগ করবে না সরকার, নিজস্ব অর্থায়নে দ্রুত পদ্মা সেতুর কাজ শুরুর সিদ্ধান্ত। নিজের টাকায় পদ্মা সেতু সাশ্রয়ী হবে মন্তব্য অর্থনীতিবিদদের, অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে দাবি বিএনপির। সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে আবারও রুনির মার সঙ্গে র্যাবের প্রশ্নোত্তর, 3 ঘণ্টা ধরে খুঁটিনাটি বিষয় আলোচনা। এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে নির্মল চন্দ্রের জবানবন্দি, আব্দুল আলিমের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 6ই আগস্ট। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকবে। মঙ্গল গ্রহের দুর্লভ ছবি প্রকাশের খবর। এবার আপনাদের নিয়ে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সরকারের আমন্ত্রণ পেয়েও স্থানীয় পরামর্শ গ্রুপ এলসিজির বৈঠকে বিশ্বব্যাংকের কোনো প্রতিনিধি যোগ দেননি। পদ্মা সেতু নিয়ে উন্নয়ন সহযোগীদের সরকারের অবস্থান জানাতে এ বৈঠকে বিশ্বব্যাংককে ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাখার আহ্বান জানান অর্থমন্ত্রী। বলেন, এডিবি, জাইকা এবং আইডিবি এখনও সরকারের সঙ্গেই আছে। রিজভি নেওয়াজের রিপোর্ট। 29 জুন পদ্মা সেতু নির্মাণে $1.2 বিলিয়ন ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তের পর সরাসরি না বললেও ঘুরিয়ে ফিরিয়ে চুক্তি বাতিলের ইঙ্গিত দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ঢাকা অফিস। তবে উন্নয়ন সহযোগীদের বৈঠকের সূচনা বক্তব্যে অর্থমন্ত্রী এডিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, এডিবি পদ্মা সেতুতে ঋণ দিতে এখনও আগ্রহী। জাপান সরকারের সহযোগী সংস্থা জাইকা এবং ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি অবশ্য চুক্তি বাতিল না করে আগের অবস্থানেই রয়েছে। I just stated them the position. আমরা আমাদের response to the World Bank and that the press note is not correct. It is not true and it has sort of kind of maligned us. এজন্য আমরা একটা রিভিউ চাই। সেখানে তাদের বলেছি আপনারা নিজেরা বিচার করেন এবং তাদের বললাম যে they should be with us. We are asking for a review by the World Bank. ছুটিতে থাকায় বৈঠকে যোগ দেননি বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন। কোনো প্রতিনিধিও পাঠায়নি বিশ্বব্যাংক। নেতৃত্ব দিয়েছেন এলসিজির কো-চেয়ারম্যান ইউএনডিপি প্রতিনিধি নেইল ওয়াকার। No questions. We've just come to hear the government's position. That's it. We came to hear the government's position and thank the Honourable Finance Minister for taking the time to give us the government's position. এলসিজির সদস্যরা পদ্মা সেতু নিয়ে সরকারের বক্তব্য শুনলেও বৈঠকে কোনো বিষয়েই মন্তব্য করেননি। এমনকি বৈঠকের পর এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো কোনো তথ্য জানাতে চাননি। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নিজস্ব অর্থায়নে দ্রুত পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে জানানো হয়েছে, এ নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আর যোগাযোগ করবে না সরকার। তবে সংস্থাটি তাদের ভুল বুঝতে পেরে এগিয়ে এলে স্বাগত জানাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে 2012-2013 অর্থ বছরের বাজেট বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। তারিকুল ইসলাম মাসুমের রিপোর্ট। সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিসভার 158তম নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে জানানো হয়, বিশ্বব্যাংকের কারণে দেরি হলেও এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ দ্রুত শুরু করা হবে। সরকারের যেসব প্রকল্পে এখনই অর্থায়ন প্রয়োজন নেই, সেখান থেকে অর্থ আনা হবে। যেসব ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে, তাদের অর্থও সমন্বয় করা হবে। কাঁচামাল আমদানিতে ব্যবহার করা হবে রেমিটেন্স। এখানে বিশ্বব্যাংকের যে কারণে এর মধ্যে অনেক দেরি হয়েছে আর বিলম্ব এটা আমাদের জন্য নয়। যদিও কাজ কিছু হয়েছে আপনার কাজ, বিশেষ করে ভূমি অধিগ্রহণ কাজ হয়নি এটা বলা যাবে না। ভূমি অধিগ্রহণ এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের কাজ কিন্তু হয়েছে এবং সে কাজ চলছে, স্যাটিসফ্যাক্টরি চলছে, স্বচ্ছভাবে চলছে। কিন্তু মূল যে নির্মাণ, সেতু নির্মাণের কাজটি এটা খুব শীঘ্রই শুরু করতে হবে এবং প্রাথমিক অবস্থায় আমাদের নিজস্ব সম্পদ দিয়েই এই কাজ শুরু করতে হবে। এর মধ্যে বিদেশি প্রবাসী যারা কর্মী আছেন তারা অনেকে আগ্রহ প্রকাশ করেছে যে পদ্মা সেতুর জন্য যদি
অধিকতর সম্পদের প্রয়োজন হয় তা আমরা পাঠাতে রাজি আছি, আমরা কষ্ট করি বলে আমরা পাঠাবো। কাজেই ওই রেমিটেন্স থেকে আমরা কিন্তু একটা বড় অংশ নিতে পারি এবং এতে আমাদের ফরেন এক্সচেঞ্জের চাহিদা এটা পূরণ করা যাবে। 2012-13 অর্থ বছরে পদ্মা সেতু প্রকল্পে ব্যয় হবে $275 মিলিয়ন। প্রধানমন্ত্রী বলেছেন, $13 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে $1 বিলিয়ন এই প্রকল্পে ব্যবহার করা যাবে। অভ্যন্তরীণ সূত্র থেকে অর্থ জোগাড়ে এনবিআর রাজস্ব বাড়াতে পারে। বন্ড সংগ্রহের পাশাপাশি অন্য উৎস থেকেও অর্থ পাওয়ার চেষ্টা চালানো হবে। আলোচনা চলবে এডিবি, আইডিবি ও জাইকা সহ উন্নয়ন সহযোগীদের সঙ্গেও। যদি নিজের ভুল বুঝতে পেরে তারা যদি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মোস্ট ওয়েলকাম, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এই মুহূর্তে সরকার ওয়ার্ল্ড ব্যাংকে কোনো রকম অনুরোধ জ্ঞাপন করবে। সরকার দৃঢ় বিশ্বাস করে যে সরকারের এখানে কোনো ত্রুটি নাই, বরং ওয়ার্ল্ড ব্যাংক এখানে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ বিভাগ, সেতু বিভাগ এ কাজের সমন্বয় করবে। যত দ্রুত সম্ভব শুরু হবে মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেছেন, 9টি দেশীয় উৎস থেকে 1,22,000 কোটি টাকার যোগান দেওয়া সম্ভব, যা দিয়ে 5টি পদ্মা সেতু করা যাবে। দাতাদের অর্থায়নে পদ্মা সেতু করতে গেলে জাতীয় অর্থনীতির প্রতিকূল অনেক শর্ত সরকারকে মানতে হয় বলেও জানিয়েছেন তিনি। শারমিন আজাদের রিপোর্ট। প্রধানমন্ত্রী বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে বলেছেন, নিজস্ব অর্থায়নই পদ্মা সেতু হবে। তাই নিজস্ব অর্থায়নের যোগান কোথা থেকে আসবে তার পুরো হিসাব নিকাশ করে দেখিয়েছেন অর্থনীতিবিদ আবুল বারকাত। পদ্মা সেতুতে 24,000 কোটি টাকা লাগবে এবং বলা হচ্ছে যে 24,000 কোটি টাকা আমাদের নাই। আমি এখন একটা হিসাব আপনাকে পরিষ্কার দিয়ে দিই, যে হিসাবে দেখা যাবে 9টা বিভিন্ন উৎস থেকে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে 5টা পদ্মা সেতু করা সম্ভব। 9টি দেশীয় উৎস থেকে অর্থের যোগানের কথা বলেছেন তিনি। সেগুলো হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে 8,000 কোটি টাকা, রেমিটেন্স থেকে 19,200 কোটি টাকা, পেনশন ফান্ড থেকে 10,000 কোটি টাকা, উন্নয়ন বাজেটের অপ্রয়োজনীয় অংশ থেকে 5,000 কোটি টাকা, ব্যাংকিং খাত থেকে 5,200 কোটি টাকা, বিমা থেকে 15,000 কোটি টাকা, প্রবাসীদের বন্ড ইস্যু করে 10,000 কোটি টাকা, অপ্রদর্শিত আয় থেকে 30,000 কোটি টাকা, সারচার্জ আরোপ করে আরও অর্থ। প্রথম 8টি উৎস থেকেই পাওয়া যাবে মোট 1,02,000 কোটি টাকা। পাশে অবস্থানরত যেসব স্থায়ী বা অস্থায়ী বাঙালিরা আছেন, তাদের যে সঞ্চিত অর্থ এখানে যখন আমানত রাখেন 1% কম সুদ পান। আমি এখানে কোনো বন্ড সিস্টেমে যে 2-3% সুদ দিতে পারি, তাই 2-3 গুণ। অতএব তারাও দেশপ্রেমিক মানুষ, তারাও কিন্তু আসবেন। সর্বশেষ সারচার্জ, বিভিন্ন সংগঠনের কিচ্ছতা সাধন ইত্যাদি ইত্যাদি করে আরও 20,000 কোটি, তাহলে 1,22,200 কোটি। আপনার দরকার 24,000। বিশ্বব্যাংক কিংবা অন্যান্য দাতা প্রতিষ্ঠানের সঙ্গে ঋণ চুক্তির কারণে বাজেট ও মুদ্রানীতিও তাদের ইচ্ছা মতো করা হয় বলে এর নেতিবাচক দিক তুলে ধরেন তিনি। আমি পরিষ্কার বলি, এটা যারা বলছেন তারা IMF ওয়ার্ল্ড ব্যাংকের দালাল। তার এই টাকার সঙ্গে যেসব শর্ত জড়িত থাকবে, আপনার আর্থিক নীতি অমুকটা করতে হবে, মুদ্রানীতি অমুকটা করতে হবে, ভর্তুকি আপনি দিতে পারবেন না, সেইগুলোর ভ্যালু কত, সেইগুলোর ভ্যালুয়েশন যদি করা হয় তো ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নেওয়া হারাম। দাতাদের কাছ থেকে সহায়তা নিয়ে পদ্মা সেতু করার আলোচনা হলেও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুই দেশের অর্থনীতির জন্য সাশ্রয়ী হবে বলে জানিয়েছেন এই অর্থনীতিবিদ। খুব শিগগিরই এই অর্থের যোগানের হিসাব তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরছেন। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হলে জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য MK আনোয়ার। আর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, পদ্মা সেতু দুর্নীতির কারণে জাতিকে কলঙ্কিত করার জন্য সরকারকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। চকর মালিথের রিপোর্ট। পদ্মা সেতুর অর্থায়ন চলমান রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। দুর্নীতি নিয়ে সুশীল ফোরামের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য MK আনোয়ার দাতাদের পরামর্শে পদ্মা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। পদ্মা সেতু করার জন্য আপনারা সভারিন বন্ড ছেড়ে টাকা নেবেন। সভারিন বন্ড ছাড়লে যা হবে, দেশের অর্থনীতি আজকে যে অবস্থা হচ্ছে, ভবিষ্যতে এই বন্ডের ভার বোঝা বওয়ার মতো শক্তি আজকে এই অর্থনীতির নাই। সেই বন্ডের মূল অর্থ এবং ঋণ পরিশোধ করার ক্ষমতা এবং এটা বাংলাদেশ সরকারের নাই। কাজে এই বন্ড যদি আপনারা এখন ছাড়েন, তাহলে এই বন্ড জাতির কাটা হয়ে দাঁড়াবে। একই ইস্যুতে জাসাসের আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেছেন, দুর্নীতির কারণে সরকার দেউলিয়া হয়ে পড়েছে। যে পদ্মা সেতুর জন্য আজকে
বাংলাদেশের এই সরকার জনগণকে একটা কলঙ্কের কালিমাপে লেপন করেছেন, তার জন্য আপনাকে আগে ক্ষমা চাইতে হবে। আমরা 2 বেলা খাই, 1 বেলা নাস্তা করি, আপনাকে কথা দিলাম আমরা 2 বেলা খাবো না, 1 বেলার টাকাও পদ্মা সেতু দিবি, কিন্তু তার আগে বিশ্ব ব্যাংকের এই চিঠিটা জনসমক্ষে প্রকাশ করেন। সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর বক্তব্যের জবাবে বিএনপি নেতারা বলেছেন, জিয়া নয় আওয়ামী লীগের লোকেরাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রকাশনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সম্পদ তিনি জনগণের হাতেই তুলে দিয়েছেন। বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা বলেছেন, এই অসমাপ্ত আত্মজীবনীর মতো তাদের 2 বোনের জীবনও অসমাপ্ত। বইটিকে জাতির জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে শেখ রেহানা সবাইকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার আহ্বান জানিয়েছেন। ফারুক হোসেনের রিপোর্ট। 2004 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 4টি খাতা হঠাৎ করেই শেখ হাসিনার হাতে আসে। খাতাগুলো পড়ার পর জানা গেল এগুলোই হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা জাতির জনক লিখেছিলেন 1967 সালে কারা অন্তরীণ থাকার সময়। জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ করেছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রকাশনা অনুষ্ঠানে আলোচক ছিলেন রাজনীতিবিদ ছাড়াও বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক এবং কবি। কারণ বইটি পড়বার পরে রুদ্ধবাক হয়ে যেতে হয় এ বইয়ের গঠনশৈলী, এ বইয়ের বক্তব্য এবং এ বইয়ের ভেতরে যে মর্ম কথা রয়েছে, যে মানুষটি জীবন্ত হয়ে আসছে, সেই জীবন্ত মানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান জাতির জনক আমাদের চোখের সম্মুখে মূর্ত হয়ে আসেন। বাবা শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগাপ্লুত অশ্রুসিক্ত ছিলেন তার 2 কন্যা। তাদের স্মৃতিপটে ভেসে ওঠে আত্মজীবনীর বাইরের অনেক স্মৃতি। যে মানুষের মৃত্যুর সময় দোয়া কালাম পড়ানো হয়, বা তাদের প্রিয়জন চলে গেলে তাদের মুখ দেখানো হয়, কবরে দেওয়ার সময় তাদের শেষ দেখা, এটা আমাদের ধর্মে, এটা আমাদের সব কিছু রীতি, কিন্তু আমরা তো সেই সুযোগ থেকে বঞ্চিত। এবং এই জন্যই আমাদের সব সময় আমাদের সব কিছু একটা অতৃপ্ত, অসমাপ্ত রয়ে যাবে। যেদিন এই বইগুলি আমি মহিউদ্দিন সাহেবের হাতে তুলে দিই এটা ছাপানোর জন্য, আমি ঠিক জানি না কেন সেদিন আমার মনে হচ্ছিল যে আমি কি জানি, আমার বুকটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। আমি কি যেন একটা অমূল্য সম্পদ ওনার হাতে তুলে দিলাম। এবং আমি এই কথা কিন্তু ওনাকে বারবার বলেছি যে আপনি জানেন আমি আজকে আপনার কাছে আমি কি তুলে দিচ্ছি, মনে হচ্ছে আমার সব থেকে একটা আপন জিনিস আমি ওনার হাতে তুলে দিলাম। বারবার বলেছি যে এটা যেন তাড়াতাড়ি ছাপা হয়, অন্তত আমি যেন দেখতে পারি। তা আজকে আমাদের সেই সৌভাগ্যের দিন, আমরা বইটি ছাপার অক্ষরে পেয়েছি এবং একই সাথে 3টি দেশে এটা ছাপা হয়েছে। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে জানা যাবে শেখ মুজিবুর রহমানের কিশোর বেলা থেকে শুরু করে বঙ্গবন্ধু এবং জাতির জনক হয়ে ওঠার ইতিহাস। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে আবারও রুনির মার সঙ্গে র্যাবের তদন্ত কর্মকর্তারা কথা বলেছেন। র্যাব সদর দপ্তরে প্রায় 3 ঘন্টার আলোচনায় তার কাছে খুঁটিনাটি অনেক বিষয় জানতে চান তদন্ত কর্মকর্তারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। পশ্চিম রাজাবাজারে যে বাসায় থাকতেন সাগর সারওয়ার এবং মেহেরুন রুনি, তার খুব কাছেই রুনির মা নুরুন নাহার মির্জার বাসা। নির্মম হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনিই প্রথম সাগর রুনির ফ্ল্যাটে গিয়েছিলেন। সকালে কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে তাকে ডেকে নেন তদন্তকারী র্যাব কর্মকর্তারা। হত্যাকাণ্ডের আগে ও পরের বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয় তার কাছে। সে সময় তার সঙ্গে ছিলেন রুনির ভাই নওশের আলম রোমান। আজকে আসলে আমার মাকে ডেকেছিল, আমার মার সাথে তারা কথা বলেছে, সেদিনকে ঘটনাগুলো হয়তো জানতে চেয়েছিলেন। ওই আগের মতো ঘটনা কি দেখলেন, কি এইসব। রুনির মা জানিয়েছেন, সাগর রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের দেখাশোনার সুবিধার জন্য মায়ের বাসার কাছে বাসা ভাড়া নিয়েছিলেন রুনি। দরজাটা কি মেঘ খুলছে কিনা এই কথা জানতেছি, তা পথে সাক্ষী লাগবে আর কি, এই জন্য আর কি জানতেছি যে এখন সাক্ষী আমি মেঘের জন্য সাক্ষী। তদন্তকারী র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, চাঞ্চল্যকর ওই মামলার প্রধান সাক্ষী রুনির মা নুরুন নাহার মির্জা। তদন্তে পাওয়া তথ্য উপাত্ত মিলিয়ে দেখতেই তার সঙ্গে কথা বলেছেন তারা।
এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে নির্যাতনের শিকার এবং প্রত্যক্ষদর্শী হিসেবে প্রথমবারের মতো জবানবন্দি দিয়েছেন নির্মল চন্দ্র শর্মা। বলেছেন, মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী তার পরিবারের 5 সদস্যকে পাকিস্তানি সেনাদের সহায়তায় ব্রাশ ফায়ারে হত্যা করে। আরেক অভিযুক্ত আব্দুল আলিমের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণ হবে 6 অগস্ট। মাজল হকমানের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষী হিসেবে জবানবন্দি দিলেন চট্টগ্রামের রাউজানের মধ্যগহিরার বাসিন্দা আইনজীবী নির্মল চন্দ্র শর্মা। ৭১-এর ১৩ এপ্রিল তার মা, ভাইসহ পরিবার সালাউদ্দিন কাদের চৌধুরী এবং পাকিস্তানি সেনাদের আক্রমণের শিকার হন। সেই নির্মম ঘটনার বর্ণনা করতে গিয়ে বারে বারে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। এলাকার মসজিদে মাইকে সবাইকে মিথ্যা ঘোষণা দেওয়া হয়েছে যে শান্তি কমিটি গঠন করা হয়েছে, আপনাদের ভয়ের কোনো কারণ নাই, যে যার যা বাড়িতে থাকবেন। সরল বিশ্বাসে বাড়িতে অবস্থান করছিল অ্যাডভোকেট নির্মল চন্দ্র শর্মার মা, ছোট ভাই, বাবা, চাচা, ভাগ্নে সহ পরিবারের সদস্যরা। ঘর থেকে টেকে বের করে নিয়ে এসে সারিবদ্ধভাবে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছে। সাকা চৌধুরীর সশস্ত্র বাহিনী এবং পাক বাহিনী তারা যৌথভাবে ব্রাশ ফায়ার করে। নির্মল শর্মার পরিবারের উপর আক্রমণের দিনই হত্যা করা হয় কুণ্ডেশ্বরী সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নতুন চন্দ্র সিংহকে। সাক্ষী নির্মল শর্মা ধর্মীয় পরিচয় গোপন করে নিজের প্রাণ বাঁচানোর বর্ণনা দেওয়ার সময় আসামিপক্ষ বিরোধিতা করলে জবাব দেয় প্রসিকিউশন। উনি একটা বিধর্মী লোক, কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন? উনি বলছে যে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে ওই কথাটা বলার জন্য, যে কলমা যাক, আমার তো অসুবিধা নেই। যে ডিফেন্সের এই ধরনের আচরণ এবং এই ধরনের আপত্তি, এটা তাদের সাম্প্রদায়িকতা তারা লালন করে, তারই বহিঃপ্রকাশ মাত্র। জবানবন্দি শেষে নির্মলকে জেরা করেন আসামিপক্ষ। বিএনপির আরেক নেতা আব্দুল আলিমের বিরুদ্ধে সূচনা বক্তব্যে প্রসিকিউশন তার বিচারের পক্ষে বক্তব্য তুলে ধরেন। একই আদালতে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রথম সাক্ষীর জেরা শেষ হয়েছে। দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা সৈয়দ শহীদুল হক মঙ্গলবার জবানবন্দি দেবেন। মাজল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে স্টার্ন ব্যাংক বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরছি। মিশরের নতুন প্রেসিডেন্টকে সুপ্রিম কোর্টের তিরস্কার, পার্লামেন্ট সক্রিয় করে প্রেসিডেন্সিয়াল ডিক্রি প্রত্যাখ্যান। ফিরে এলাম বিরতির পর। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কাউন্সিলকে সামনে রেখে চাঙ্গা নেতাকর্মী সমর্থকরা যোগ্য ও দুঃসময়ে ভূমিকা রাখা নেতাদের আগামীতে নেতৃত্বে আনা হবে বলে জানিয়েছেন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। তরুণে তরুণে ছেয়ে গেছে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকা। 2003 সালে 27 জুলাইয়ের পর গত 9 বছরে কেন্দ্রীয় সম্মেলন করতে পারেনি স্বেচ্ছাসেবক লীগ। গত 3 বছর ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে চলা এই সংগঠনটির সম্মেলন আগামী 11 জুলাই। 2003 সালের 25 জানুয়ারি সর্বশেষ কাউন্সিল হয় যুবলীগের। আগামী 14 জুলাই যুবলীগের সম্মেলনকে সামনে রেখে নতুন কমিটিতে জায়গা করে নিতে চলছে পদপ্রত্যাশী নেতাদের দৌড়ঝাঁপ, লবিং তদবির। তবে দুই সংগঠনই নতুন নেতৃত্ব নির্বাচনের সম্পূর্ণ ক্ষমতা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপর। নবীন এবং প্রবীণের সমন্বয় গঠানোর জন্যই তো সম্মেলন। যারা নতুন চেয়ারম্যান সেক্রেটারি হবেন তারা এই বিষয়টি তো অবশ্যই দেখবে যারা আন্দোলন সংগ্রামে ছিল। সম্মেলনের মধ্যে দিয়ে নতুন নতুন নেতাকর্মীদের সমন্বয় সন্নিবেশ হয়। এখানে স্বেচ্ছাসেবক লীগ অবশ্যই আমরা নতুনদেরকে আহ্বান জানাবো। পরীক্ষিত নেতাদের পরবর্তীতে মূল দলে আনা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ। যারা দীর্ঘদিন অত্যাচার নির্যাতন সহ্য করছে তারা অনেকে আপনার কোনো সম্মেলন না হওয়ার পর্যন্ত তারা কোনোখানে স্থান পাচ্ছে না। আওয়ামী লীগেও আবার সম্মেলন হবে, মহানগর আওয়ামী লীগ হবে, সারা ডিস্ট্রিক্টে থানা হবে, সেখানেও আবার নতুন পুরনো মিলিয়ে সমন্বয় করে আপনার সেখানে এই সমস্ত লোকজন প্রোভাইড হয়ে যাবে এবং তাতে পার্টির অ্যাক্টিভিটিসও বাড়বে, গতি আসবে। 17 জুলাই জাতীয় শ্রমিক লীগ ও 19 জুলাই কৃষক লীগে জাতীয় সম্মেলন হবে। আর সবকটি সম্মেলনে উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশকে একটি নতজানু রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতা, আগামী দিনের নেতৃত্ব ও তারেক রহমান শীর্ষক আলোচনায় তিনি তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনায় তারেক রহমানকে বিনয়ী, সদাচারী, নির্লোভ, মিতব্যয়ী এবং যোগ্য উত্তরসূরি হিসেবে বর্ণনা করেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। রমনা পার্কে এক কিশোরীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে 2 আনসার সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, রমনা পার্কের বৈশাখী গেটের সামনে বন্ধুসহ বসে থাকার সময় আনসার সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। তর্ক বিতর্কের এক পর্যায়ে কিশোরীর বন্ধুকে আনসার সদস্যরা বেধড়ক পেটায়। কিশোরীটিও মারের হাত থেকে রেহাই পায়নি। পরে রমনা থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মাহফুজুর রহমান এবং মনিরুল ইসলাম নামে 2 আনসার সদস্যকে আটক করেছে রমনা পুলিশ। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 2010 এবং 2011 অর্থ বছরে সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ কাজের 185 কোটি টাকা খরচের সব ফাইল ও যাবতীয় তথ্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের চট্টগ্রাম অফিসের উপপরিচালক আব্দুল আজিজ ভুইয়া এক চিঠিতে আগামী 1 সপ্তাহের মধ্যে 1380টি ফাইল দুদক কার্যালয়ে জমা দিতে বলেছেন। চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদ। মঙ্গল গ্রহের অনেকগুলো নতুন ছবি প্রকাশ করেছে নাসা। সৌরজগতের লাল গ্রহটির দুর্লভ রঙিন ছবিগুলো থেকে অনেক অজানা তথ্য পাওয়া গেছে। দেখুন নাফিস ইফতেখারের রিপোর্ট। সৌরজগতে পৃথিবীর প্রতিবেশী মঙ্গল, বায়ুমণ্ডল ও মোটামুটি সহনীয় তাপমাত্রার কারণে গ্রহটিতে প্রাণের অস্তিত্ব খোঁজার চেষ্টা হয়েছে অনেক। গ্রহটিতে রোবট ক্যামেরায় তোলা দারুণ কিছু ছবি প্রকাশ করেছে নাসা। 817টি ছবি দিয়ে বানানো এই ছবিতে মঙ্গলের প্রকৃতি। এই ছবিতে দেখা যাচ্ছে মঙ্গলের বিকেল। মঙ্গলের গায়ে দাগ কেটে এগিয়ে চলা আগ্নেয়গিরির লাভা স্রোত এই ছবিতে। মঙ্গলের বুকে ঝড় তোলা টর্নেডো দেখতে এমনই। মঙ্গলে একসময় পানিও ছিল, এই ছবিটি তাই বলছে। মঙ্গলের বুকে পড়ে থাকা উল্কাখণ্ড দেখা যাচ্ছে এখানে। লাল গ্রহের বুকে বিশাল ক্ষত ভিক্টোরিয়া নামের এই খাতটি। আর এই ছবিতে দেখা যাচ্ছে মঙ্গলের সূর্যাস্ত। নীলচে হয়ে সূর্য ডুবে যাচ্ছে পাহাড়ের পেছনে। বিজ্ঞানীদের আশা, এরকম আরও অনেক ছবি পাল্টে দেবে মঙ্গল সম্পর্কে আমাদের প্রচলিত ধারণা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। মিশরের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সংসদ আবারও সচল করার নির্দেশ সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, গত মাসে সংসদ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়ে সর্বোচ্চ আদালতের রায় অবশ্যই বহাল থাকবে। প্রেসিডেন্ট মোরসির ডিক্রি জারির পর পার্লামেন্টের স্পিকার সাদ আল কাতানি মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশন ডেকেছেন। সংসদের বাইরে মোতায়েন করা সেনাবাহিনীও সরিয়ে নেওয়া হয়েছে। রোববার প্রেসিডেন্ট মোরসি বলেন, নতুন নির্বাচনের আগ পর্যন্ত সংসদ কার্যকর রাখা উচিত। নতুন সংবিধান গণভোটের মাধ্যমে পাশ হওয়ার পর 60 দিনের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে জানান মোরসি। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। বছরে $100 মিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে মালয়েশিয়ায় দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে শোকেস বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন, বিপণন এবং ব্র্যান্ডিংয়ে দুর্বলতা এবং অজ্ঞতার কারণে মালয়েশিয়ার রপ্তানি বাড়ানো যায়নি। মাসরুর শাকিলের রিপোর্ট। এশিয়ার টাইগার মালয়েশিয়ার বার্ষিক আমদানি বাজার $220 বিলিয়ন। সেখানে মাত্র $43 মিলিয়ন রপ্তানি করে বাংলাদেশ। যোগাযোগের সময় কম লাগায় মালয়েশিয়ার রপ্তানির বিশাল বাজার রয়েছে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, সিরামিক, ঔষধ এবং হস্তশিল্প সহ অনেক পণ্যের। অথচ দেশটিতে 300 পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ এখনও পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এ অবস্থায় 13 থেকে 15 জুলাই কুয়ালালামপুরের মারদেগ স্টেডিয়ামে হতে যাচ্ছে শোকেস বাংলাদেশ।
এখান থেকে আমাদের প্রোডাক্টগুলোকে সেখানে নিয়ে যাওয়া এবং সেখানকার বাজারে তুলে ধরা, যাতে আমাদের এই ব্যবসাগুলো আমরা সেখানে বাড়াতে পারি। আমি মনে করি যে আমাদের এই $43 মিলিয়ন থেকে $100 মিলিয়ন এক্সপেক্ট করা কোনো কিছুই না, কারণ গার্মেন্টস আমরা যেহেতু $20 বিলিয়ন করি, আমরা গার্মেন্টস সেখানে কয়েক মিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করতে পারি। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের এবারের আয়োজনে বাংলাদেশের 60টি স্টল অংশ নিচ্ছে। 2008 সালেও কিন্তু বাংলাদেশের লোডশেডিং ছিল এবং মারাত্মক পর্যায়ে ছিল। 2008 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছেড়ে দেয় তখন কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট $14 মিলিয়ন। আজকে বাংলাদেশের এক্সপোর্ট হোপফুলি উই আর রিচিং $24 বিলিয়ন। তাহলে আমাদের ডাবল বিদ্যুৎ লেগেছে, ডাবল গ্যাস লেগেছে, ডাবল ইনফ্রাস্ট্রাকচার লেগেছে। আমরা যদি বলি নাই তাহলে এই কাজটা করতে পারলাম কিভাবে? কুয়ালালামপুরের মেলায় বাংলাদেশের জনশক্তি, রিয়েল এস্টেট এবং তৈরি পোশাক খাতে বিনিয়োগ নিয়ে থাকবে সেমিনার ও প্রদর্শনী। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ, মরিচ, রসুন এবং বেগুন রপ্তানি নিষিদ্ধ করেছে সরকার। দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ নিয়ে দেশ টিভির সংলাপে বাণিজ্যমন্ত্রী GM কাদের বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে এবং কৃত্রিমভাবে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। তবে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা সরকারের সমালোচনা করে বলেন, বাজারের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। এবারে জানাচ্ছি পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। হঠাৎ করে নিঃস্ব হয়ে গেছেন অসংখ্য পোল্ট্রি খামারি। লাখ লাখ টাকা দেনা নিয়ে অনেকেই পথে বসেছেন। পোল্ট্রি খামারিদের এই দুর্ভাগ্যের খবর নেয় না কোনো সরকারি সংস্থাও। বন্ধ খামার চালুর কোনো উদ্যোগও নেই। পোল্ট্রি শিল্প নিয়ে সঞ্জয় চাকির ধারাবাহিক রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব। গাজীপুর ময়মনসিংহ সড়ক থেকে মাওনা পার হয়ে সলিং মোড়, শিমুলিয়া আর পাথারিয়া গ্রাম পোল্ট্রি খামারের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল এলাকাটি। এখান থেকে লাখে লাখে ডিম যেত বিভিন্ন এলাকায়, কিন্তু সেই পোল্ট্রি খামারে লোকসান দিয়ে এখন ঋণের বোঝায় জর্জরিত এলাকার খামারিরা। পাথারিয়ার হুমায়ুন কবির রফিকের খামারে ছিল 3000 মুরগি, ছিল ছোট বাচ্চা পালনের ব্যবস্থাও, কিন্তু সেসব ঘর এখন পড়ে আছে ফাঁকা। আমার এই অঞ্চলে আমার খামারেই প্রথম অসুখটা শুরু হয় জানা মতে। তবে আমি মনে করলাম যে এটা আমার পরিচর্যা বেশ কম হওয়ার কারণে বোধহয় ক্ষতি হয়েছে। ও দেখি তার 15 দিন পরে থেকে এলাকায় বিনিশ হয়ে দেওয়া শুরু করছে। ডিগ্রি পাশ করে চাকরি না খুঁজে বাড়িতে মুরগির খামার করেছিলেন শহীদুল ইসলাম। শেষ পর্যন্ত 3500 মুরগি হয়েছিল দুটি খামারে। মাত্র কয়েক মাসেই সেসব এখন দুঃসহ স্মৃতি। কিছু মুরগি ডিম আসছিল আর কিছু শুরুতেই অসুস্থ হয়ে সকল মুরগি মারা যায়। এখন রাস্তায় দাঁড়ানোর মতো দেখতেছি তো আমার সেটের অবস্থা। গাজীপুরের বিভিন্ন এলাকায় এভাবে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ পোল্ট্রি খামার। এরকম আরো হাজারো খামারে একই চিত্র, নিঃস্ব উদ্যোক্তাদের বিষণ্ণ মুখ। 15 দিনের মধ্যে এভাবে নষ্ট হয়ে গেছে। হাসপাতালে ডাক্তারের কাছে গেলাম, এমনি আমাদের লোকালি যারা ওষুধ বিক্রি করে তাদের কাছে গেলাম, তাদের অবস্থা তারাও মরতেছে, কিন্তু মানে এটা বন্ধ করার জন্য মরাটা বন্ধ করার জন্য তারা কেউ কিছু করতে পারতেছে না। আমারটা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল, এখন আমি বেকার হয়ে গেলাম। 50% লোকই আমাদের এদিকে এই পোলট্রি শিল্পতে তারা কর্মরত ছিল। এখন তার মধ্যে থেকে ধরুন শতকরা এই অর্ধেকের বেশি আমরা বেকার অবস্থায়। এখনই উদ্যোগ না নিলে কম দামে প্রোটিনের যোগানদার এই উৎপাদনমুখী শিল্প থেকে মুখ ফিরিয়ে নেবে উদ্যোক্তারা। এইসব পোল্ট্রি শিল্প মালিকরা বলছেন যে সরকার প্রতি বাড়িতে একজন করে লোকের কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল, সেখানে বড় ভূমিকা রাখতে পারত এই পোল্ট্রি শিল্প। কিন্তু পোল্ট্রি শিল্প ধ্বংসের কারণে সেই কর্মসংস্থান তো হয়নি, বরং যাদের কর্মসংস্থান ছিল তাদের একটি বড় অংশ বেকার হয়ে পড়েছে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, মাওনা, গাজীপুর। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কুমিল্লা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের 13তম এটিএম বুথ চালু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ফিরোজুর রহমান। এ উপলক্ষে আলোচনা সভায় ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সালেহিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট AFM নিজামুল ইসলাম চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়ালি। এবারে জানিয়ে দিচ্ছে ICB ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর।
মার্কিন ডলার ৮২ টাকা ২৫ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১২৭ টাকা ৭২ পয়সা, ইউরো ১০১ টাকা ৫৯ পয়সা, অস্ট্রেলিয়ান ডলার ৮৪ টাকা ২৩ পয়সা, সিঙ্গাপুর ডলার ৬৪ টাকা ৯৭ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত ২৫ টাকা ৯৩ পয়সা, ইউএই দিরহাম ২২ টাকা ৫০ পয়সা, কুয়েতি দিনার ২৯৪ টাকা ২৩ পয়সা, সৌদি রিয়াল ২২ টাকা ৪ পয়সা। বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। চলন্ত গাড়িতে চালককে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখার প্রযুক্তি নির্মাণ করছেন ভারতের আন্না প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গাড়ির চালক মোবাইল ব্যবহারের চেষ্টা করলে এই প্রযুক্তি সিগন্যাল অকার্যকর করে দেবে। মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 8-এর RT সংস্করণের জন্য ট্যাবলেট বের করার ঘোষণা দিয়েছে স্যামসাং। ট্যাবলেটটিতে আইপ্যাডে ব্যবহৃত চিপসেট ব্যবহার করা হবে। গ্যালাক্সি নেক্সাস স্মার্টফোনে বিক্রিতে মার্কিন আদালতের দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পেটেন্ট ভঙ্গের দায়ে অ্যাপল স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করলে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। প্রিয় দর্শক, সংবাদে আবারও নিচ্ছে ইস্টার্ন ব্যাংক বিরতি। আর বিরতির পর থাকছে নদী ভাঙনে বিলীন হওয়ার পথে চাঁদপুরের ব্যাপক এলাকা, ভিটে বাড়ি হারানোর আশঙ্কায় অনেক পরিবার। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। নদী ভাঙনে বিলীন হওয়ার পথে চাঁদপুরের ব্যাপক এলাকা। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নিলেও বাদ রয়েছে আরও বেশ কিছু এলাকা। একমাত্র সম্বল ভিটেবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আতঙ্কে রয়েছেন অনেক মানুষ। মনির হোসেনের তোলা ছবিতে চাঁদপুর প্রতিনিধি একরাম চৌধুরীকে সঙ্গে নিয়ে রিপোর্টে জানিয়েছেন মোস্তফা মল্লিক। চাঁদপুরের লক্ষ্মীপুরের মৃধাবাড়ি। 15-20 বছর আগেও এই বাড়ির জমি ছিল 184 একর, আর এখন 90 একরের মতো। বাকি 94 একরের পুরোটাই বিলীন হয়ে গেছে মেঘনার গর্ভে। নদীতে দেখতে পারতেছেন অনেকদিন যাবত এখানে সরকার কিছু করবে বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু এখনো কাজ হইতেছে না। আমাদের এখানে অনেক ঘর বাড়ি ছিল, সব বিলীন হয়ে গেছে, নদীতে নিয়ে গেছে। স্বামী আর আমরা কৃষক, দিন মজুরি আনি আর খাই। এখন সব যাইতেছে, বাড়িঘর যাইতেছে, সব যাইতেছে আমাকে। আমরা খুব বিপদে আছি, সম্পদ গেছে গিয়া সব, হেলালে দুঃখ নাই। এখন বাড়িটা একটু বাঁচিয়ে দোকামা করে। মেঘনার করাল গ্রাসের শিকার এরকম ক্ষতিগ্রস্ত আরো অনেকে। আমরা মনে করি বালু কাটার কারণে নদী বেশি ভাঙে। আমাদের আতঙ্ক লাগে, আমি ঘর বাড়ি লয়ে নদী ভাঙে। কবর ফাইটে গিয়া ভাঙ্গা গেছে, এখন মেরামত দিতেছি আর কি। কবর নরমে ভাঙ্গা পড়ে আছে। উৎকণ্ঠা আর অস্বস্তিতে কাটছে মেঘনা পাড়ের মানুষের দিনরাত। আমাদের এই যেই অংশটুকু আছে, যদি ওনারা বালুর বস্তা ফেলে তাহলে আমাদের ঘরবাড়ি এবং বিটিগুলি রক্ষা পাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী ভাঙ্গনকে গুরুত্ব দিয়ে শুরুতেই প্রকল্প নেওয়া হলে অনেক এলাকাই রক্ষা করা সম্ভব হতো। প্রথম এখানে প্রকল্প গ্রহণ করেন বঙ্গবন্ধু সরকার 1972 সালে। সেই প্রকল্পের আওতায় যেটুকু কাজ হয়েছিল শহর সংরক্ষণ প্রকল্পে, তারপরে টুকিটাকে মেনটেনেন্স ছাড়া তেমন কোনো কাজই আর হয়নি। তো আর আগেই সম্ভব হতো, হয়তো আরো আগেই সম্ভব হতো। ভাঙন কবলিত এলাকার বিপজ্জনক পয়েন্টগুলোতে জরুরি ভিত্তিতে ব্লক বসিয়ে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি সাধারণ মানুষের। তা না হলে এই বর্ষা মৌসুমেই বাপদাদার ভিটে বাড়ি হারিয়ে গৃহহারা হবে শত শত পরিবার, একই সঙ্গে হারাবে ফসলি জমিও। লক্ষ্মীপুর, বহরা কিংবা গুচ্ছগ্রাম, চাঁদপুরের এরকম আরও নাম আছে অনেক, যা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানে যারা আছেন সাধারণ মানুষ কিংবা সুশীল সমাজের প্রতিনিধি, তারা প্রতিদিনই কোনো না কোনো সভায়, কোনো না কোনো সেমিনারে কিংবা তারা যেভাবে পারছেন সেভাবেই সরকারকে জানাচ্ছেন তাদের এই প্রাণের দাবিটির কথা। সেটি হচ্ছে, যা গেছে অনেক গেছে, তারা হারাতে চান না তাদের আর 1 ইঞ্চি ভূমিও। তারা এই দাবিটি বারবার করছেন, তাদের প্রাণের দাবি। তারা যেন বেঁচে থাকেন তাদেরই এই আদিভূমিতে। চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 30 জন আহত হয়েছে। সংঘর্ষ ঠেকাতে পুলিশ টিয়ার শেল এবং রাবার বুলেট ছোড়ে। দিনভর উত্তেজনার পর টেলিফোনে ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের আশ্বাসে ইউনিয়ন নেতারা অবরোধ কর্মসূচি 22 জুলাই পর্যন্ত স্থগিত করেন। চাকুরি স্থায়ী করার দাবিতে 243 জন শ্রমিক কর্মচারী 22 দিন ধরে আন্দোলন করছেন।
প্রিয় দর্শক, সংবাদে আবার ইস্টার্ন ব্যাংক বিরতি, আর বিরতির পর থাকছে আইসিসি জয়ী ক্রিকেট দলকে আরেকবার সংবর্ধনা, ক্রিকেট জাগরণের নায়কদের 5 লাখ টাকা করে পুরস্কার। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় গুরু, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 27তম সংঘ নায়ক ডক্টর এস ধর্মপাল মহাথেরোর জীবন অবসান হয়েছে। ব্যাংককের সিরিরাজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 81 বছর। ধর্মীয় গুরুর প্রয়াণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এবারে জানিয়ে দিচ্ছি গ্রামীণ ফোন খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেটে যে সাফল্যের হাত ধরে বাংলাদেশের পথ চলা, সেই আইসিসি ট্রফি জয়ী দলকে আরও একবার সম্মাননা জানালো ক্রিকেট বোর্ড। 19 সদস্যের দলে 17 জন অনুষ্ঠান উপস্থিত ছিলেন। দেশের বাইরে থাকায় যোগ দিতে পারেনি জাকির, ফিজিও জাওয়াদ আহমেদ আর বেঁচে নেই। সে সময়ের বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরীও দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। সেলুলয়েডের ছবি বিবর্ণ হতে পারে, কিন্তু স্মৃতির মণিকোঠায় অমলিন 97-এর আইসিসি ট্রফি জয়ী টাইগারদের বীরত্ব গাথা। 1.5 দশক পর আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা। আকরাম বাহিনীকে ভালোবাসা জানাতে হাজির তাদের পূর্ব এবং উত্তরসূরিরা। এমন সম্মানে আইসিসি বীররাও আবেগ আপ্লুত। আমরা সব প্লেয়ারে খুশি যারা আইসিসি কোয়ালিফাই করছি, এবং এখন যে জেনারেশন বা নেক্সট জেনারেশন এরা চিনুক যে কারা এই কোয়ালিফাইটা করছে। আছে ক্রিকেটটা ওই কোয়ালিফাইয়ের জন্য কোথায় আছে ক্রিকেটটা। ম্যাচের কথা সারাদিন মনে পড়ছে, যেমন ম্যাচে কী কী ঘটনা ঘটছিল। আজকে প্রোগ্রামটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম প্রথম থেকে, সকাল থেকে, যে আজকে এই প্রোগ্রামটা আছে। অনেক আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম যে এই প্রোগ্রামে আসতেই হবে, যেতেই হবে। কোনো একটি টিমকে নিয়ে কীভাবে শুরু করা যায় সেই লক্ষ্যে আলাপ আলোচনার পরে এই সিদ্ধান্তটি এসছে যে আমরা 1997 যেটা একটা মাইল ফলক ছিল বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে, সেই টিমটিকেই একটি সিম্বলিক ধরে আমরা বিপিএল এর আয়ের একটা কন্ট্রিবিউশন ওখানে আমরা দিব। অনুষ্ঠানে যেন আরও একবার ফিরে যাওয়া আইসিসি ট্রফি জয়ের সেই স্মরণীয় ক্ষণে সপরিবারই বীররা গ্রহণ করলেন সম্মান আর ভালোবাসা। স্মৃতিচারণে ফিরে যাওয়া সেই সোনালী দিনে খুঁজে ফেরা প্রিয় সব মুখ। এখানে অনেক আবেগ জড়িত আছে, এখানে অনেক স্মৃতি জড়িত আছে। প্রায়ত শ্রদ্ধেয় ডক্টর জাওয়াদ ভাইকে আমরা মিস করছি ভীষণভাবে। তিনি পৃথিবীর 1 বলে 1 রান যেটা ছিল, সেটার জন্যই বাংলাদেশ হয়তো বা আজকে এত ভালো লেভেল খেলছে। এটা ওই দিন না বুঝতে পারলেও আজকে বুঝতে পারছি। 15 বছর আগের বীরত্বগাথার নায়ক কৃতিত্বের ভাগ দিলেন সবাইকে। খুবই ভালো লাগছে এবং এগুলো দেখে আমি ভেরি এক্সাইটেড। আজকে এটার জন্য বাংলাদেশের সবাই কিন্তু এটার জন্য এফোর্ট আছে। গর্ডন গ্রিন্সকে মিস করছি। 5 লাখ টাকা করে অর্থ পুরস্কার ছাড়াও 97-এর ট্রফি জয়ী নায়কদের সবার হাতে তুলে দেওয়া হলো আইসিসি ট্রফির রেপ্লিকা, সঙ্গে ট্রফি জয়ের পর গ্রুপ ছবি। যোগাযোগ না হওয়ায় অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি কোচ গর্ডন গ্রিনিজের। তার সহকারী স্থানীয় কোচদেরও অবশ্য অবহেলাই দেখিয়েছে বিসিবি। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। সার্কভুক্ত 5টি দেশের অংশগ্রহণে বুধবার বিকেএসপিতে 16তম সার্ক ক্যারাম চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। ছেলে এবং মেয়েদের একক, দ্বৈত ও মিশ্র বিভাগে মোট 7টি ইভেন্টে খেলা হবে। সংবাদ সম্মেলনে ক্যারাম ফেডারেশনের সভাপতি জুনায়েদ আহমেদ পলক এমপি জানান, প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এশিয়া কাপের রানার্স আপ বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। শনিবার বিকেএসপিতে বিজয়ীদের পুরস্কার দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এবারে গ্রিনল্যান্ড টাউন আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদ। জাতীয় জাদুঘর, বাংলাদেশ ব্যাংক এবং এইচএসবিসির আয়োজনে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে আবহমান বাংলার মুদ্রা ও কাগজি নোট প্রদর্শনী। প্রাচীন যুগ, পাল, সেন, গুপ্ত যুগ, সুলতানি এবং মোগল যুগ সহ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে প্রচলিত মুদ্রা থেকে শুরু করে ব্রিটিশ এবং পাকিস্তান আমল এবং বাংলাদেশের মুদ্রা নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান প্রদর্শনীর উদ্বোধন করেন। মুদ্রা প্রদর্শনী চলবে আগামী 20 জুলাই পর্যন্ত।
সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব ব্যাংকের আচরণ অন্য দাতাদের বিচার বিবেচনার আহ্বান, পরামর্শ গ্রুপের বৈঠকে অনুপস্থিত বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের সঙ্গে আর যোগাযোগ করবে না সরকার, নিজস্ব অর্থায়নে দ্রুত পদ্মা সেতুর কাজ শুরুর সিদ্ধান্ত। নিজের টাকায় পদ্মা সেতু সাশ্রয়ী হবে মন্তব্য অর্থনীতিবিদদের, অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে দাবি বিএনপি। সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে আবারও রুনির মার সঙ্গে র্যাবের প্রশ্নোত্তর, 3 ঘণ্টা ধরে খুঁটিনাটি বিষয়ে আলোচনা। এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে নির্মল চন্দ্রের জবানবন্দি, আব্দুল আলিমের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 6 অগাস্ট। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 নম্বরে। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ।